কথিত আছে, যখন কোনো সংসারের অশান্তি ঝগড়া ঘরের চার দেওয়ালের বাইরে যায়, তা অবশ্যই কোনো বিপর্যয় ডেকে আনে। আজ আমি যে সত্য ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি, এই গল্পে ঠিক সেই রকমই ঘটেছিল। একজন স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করত, তিরস্কার করত, ঝগড়া করত। যদিও তার স্ত্রী ছিল খুবই সুন্দরী, শিক্ষিতা, এবং স্বামী ভদ্রলোকটিও ছিলেন একজন শিক্ষক, তবে কোটিপতি শিক্ষক, প্রায় অনেক কোটি টাকার মালিক তিনি। একজন রাজমিস্ত্রি তার বাড়িতে কাজ করছিল, আর সেই রাজমিস্ত্রির সামনেই প্রায় প্রতিদিনই তাদের ঝগড়া অশান্তি হতো। ওই রাজমিস্ত্রি সেটা ভালো লাগতো না। মাঝে মাঝে সে ওই বাড়ির মালিককে বাধা দিত, ঝগড়া থামাতো। রাজমিস্ত্রির এই ব্যবহার ওই সুন্দরী মহিলার খুব ভালো লাগতো। তার মনে হয়েছিল কেউ অন্তত তার প্রতি সহানুভূতিশীল, যার ফলে সে তার স্বামীকে ভুলে একজন রাজমিস্ত্রি প্রেমে পাগল হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই তারা দুজনেই খুব কাছাকাছি চলে আসে। যদিও সেই সুন্দরী মহিলা 2 সন্তানের জননী। যখনই এই ভালোবাসার প্রেমের সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়, তখন থেকেই একটি হত্যার ষড়যন্ত্র শুরু হয়। হত্যার পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে মানুষের এটা খুন বলে মনেই হয়নি। কিন্তু পুলিশি তদন্তে এমন কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল যা মানুষকে বিশ্বাস করতে বাধ্য করেছিল। কিন্তু কেন একজন কোটিপতি শিক্ষকের স্ত্রী এমন পদক্ষেপ নিলেন? নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের যে সত্য ঘটনাটি শোনাব, সকলকে সেটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প। এই নির্মম ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের কানপুর শহরে 4 নভেম্বর 2023। কানপুর শহরের সেন পশ্চিমপাড়া থানা এলাকার গোল্ডেন জুবিলি বিহারে সেদিন সকালবেলা 6:30 নাগাদ ওই এলাকার লোকজন বাড়ি থেকে মর্নিং ওয়াক করবার জন্য বেরিয়েছিল। হঠাৎ খুব জোরে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়। একটা ইকো স্পোর্ট কার দুর্ঘটনার কবলে পড়ে, আর সাথে সাথে একজন ভদ্রলোকেরও সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয়। ভদ্রলোককে ধাক্কা মারার পর ওই ইকো স্পোর্ট কারটি একটি পিলারে ধাক্কা মারে এবং তার টায়ারও ফেটে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়। এবং কাছাকাছি যতদূর সম্ভব শোনা গিয়েছিল, মানুষ সেই শব্দ শুনে সেই ঘটনাস্থলে এসে পৌঁছয়। শত শত মানুষের ভিড় জড়ো হয় সেখানে, এবং সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় খবর দেওয়া হয় যে এখানে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে আর একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে পৌঁছে লোকটিকে পরীক্ষা করে তারা দেখে যে লোকটি ইতিমধ্যেই মারা গিয়েছে। তখন সেই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হলে জানা যায় যে তার নাম রাজেশ কুমার গৌতম, যিনি মহারাজপুরের শুভলি গ্রামের জুনিয়র হাই স্কুলের শিক্ষক এবং চাকরি থানা এলাকার সুজনপুরের বাসিন্দা ছিলেন। তার বাড়িতে খবর দেওয়া হলে তার স্ত্রী খুব কান্নাকাটি শুরু করেন। সঙ্গে তার 2 সন্তানও প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, যা দেখে সকলেরই তাদের প্রতি সহানুভূতি জাগে। এরপর তার আত্মীয় স্বজনদের কাছে খবর পৌঁছে যায়, আর এই খবর ছড়িয়ে পড়তেই শিক্ষক মহলেও সবাই খুব অবাক হয়। এত সুস্থ সবল একজন মানুষ কিভাবে মারা গেল? সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় ওই ব্যক্তির পোস্টমর্টেম হয় এবং পোস্টমর্টেমের পরে বাড়িতে মৃতদেহ নিয়ে আসে পরিবারের সদস্যরা, এবং তার স্ত্রী সহ সকলেই কান্নাকাটি করছিল।
কিন্তু ওই বাড়িতে এমন একজন লোক ছিল, একমাত্র সেই বলে যে এটা নিছক একটি সড়ক দুর্ঘটনা হতে পারে না, এটা একটা ষড়যন্ত্র করে খুন। সে হলো ওই শিক্ষকের ভাই। তিনি বলেন যে এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়া উচিত। তিনি এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলে পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে নেয় না। পুলিশ বলে সবাই দেখেছে এটি একটি সড়ক দুর্ঘটনা, যে গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে সেই গাড়িটাকেও আটক করা হয়েছে, আর এই দুর্ঘটনার কোনো তদন্ত হওয়ার প্রয়োজনই নেই। কিন্তু ওই শিক্ষকের স্ত্রী, অর্থাৎ যার নাম উর্মিলা ওরফে পিঙ্কি, এই পিঙ্কি তার স্বামীর স্কুলের বন্ধুদের সাথে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে দিয়েছিল। এই গ্রুপে ছিল নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করা বেশিরভাগ শিক্ষার্থী। এই গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে তাদের আনন্দ দুঃখ সব ভাগ করে নিত। তাছাড়াও তাদের প্রয়োজনীয় অনেক বিষয় তারা কথা বলতো, নিজেদের সমস্যা প্রয়োজন সব কিছু নিয়ে তারা আলোচনা করত। একদিন স্বামীর ওই বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পিঙ্কি মেসেজ করে জানায় যে আমার স্বামী রাজেশ সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, বরং এটা একটা খুন। বিষয়টি কি সঠিকভাবে তদন্ত করা যায় না? সে গ্রুপে আইএস আইপিএস অফিসার এছাড়াও অনেক বড় বড় গুরুত্বপূর্ণ পদে কর্মরত কর্মকর্তারাও ছিল। তারা ঘটনাটা জানতে পেরে খুবই দুঃখ পায় যে তাদেরই একজন সহপাঠী এইভাবে মারা গেছে। এবার তারা থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে বলে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখতে, কারণ পরে এমন যেন না হয় যে তার স্ত্রী অর্থাৎ পিঙ্কি যা বলছে হয়তো সেটাই সত্যি। পুলিশ এবার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে, কারণ আইএস আইপিএস অফিসারদের ফোন আসছিল। সেন পশ্চিমপাড়া থানার পুলিশ এবার তদন্ত শুরু করে। তদন্ত শুরু করলে পুলিশ প্রমাণ সংগ্রহ করাও শুরু করে। এটা দেখে তারা অবাক হয় যে 4 নভেম্বর 2023 তারিখে সকাল 6:30টার সময়, যেদিন এই ঘটনাটা ঘটেছিল, ইকো স্পোর্ট কারটি যখন ওই শিক্ষক মর্নিং ওয়াক করতে আসে, আসলে তখনই চলতে শুরু করে। তার আগে ওই গাড়িটা নিঃশব্দে একপাশে দাঁড়িয়েছিল এবং শিক্ষককে ধাক্কা মারার পর ওই ইকোস্পোর্ট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা পিলারের সাথে ধাক্কা মারে। পিলারের সাথে ধাক্কা লাগাতেই তার টায়ার ফেটে বিস্ফোরণ হয়। সুমিত কাটারিয়া নামে একজন ওই গাড়িটি চালাচ্ছিল। বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই সুমিত কাটারিয়া তখনই এই গাড়ি থেকে নেমে যায়। সেই সময় একটি ওয়াগনার গাড়ি সেখানে আসে এবং সেই ওয়াগনার গাড়ি করে সুমিত কাটারিয়া সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ আরও জানতে পারে ওয়াগনার গাড়িটা ঘটনাস্থলের আশেপাশে অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিল, কিন্তু পুলিশ এটা বুঝতে পারছিল না কেন ওই ওয়াগনারটা ওইখানে অমনভাবে ঘুরছিল। পরে পুলিশ সুমিত কাটারিয়াকে গ্রেপ্তার করে এবং ওই ওয়াগনার গাড়িটার সন্ধান চালালে তারা জানতে পারে বিকাশ সনকার নামে একটি ছেলে ওই গাড়িটি চালাচ্ছিল। বিকাশ সনকারকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে আর একটা নাম সামনে আসে। ওই ব্যক্তির নাম শৈলেন্দ্র সনকার। এবার পুলিশ সেই শৈলেন্দ্র সনকারকে ধরার চেষ্টা করে। তদন্ত, প্রমাণ সংগ্রহ এইসব কাজে পুলিশের প্রায় 25 দিন সময় লেগে যায় এবং 29শে ডিসেম্বর 2023 তারিখে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ এই শৈলেন্দ্রকে খুঁজে বার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে শৈলেন্দ্র সনকার আর ওই ওয়াগনার গাড়ির চালক বিকাশ সনকারের পারস্পরিক সম্পর্ক ছিল। তাদের আগে থেকেই দুজনের যোগাযোগ ছিল। ঘটনার দিন তারা একে অপরের সাথে ফোনে কথা বলেছিল এবং শৈলেন্দ্র সনকার ওই মৃত শিক্ষকের স্ত্রী পিঙ্কির সঙ্গেও ফোনে কথোপকথন করেছিল। পুলিশ শৈলেন্দ্র আর উর্মিলার
কল ডিটেল রেকর্ডের সূত্র ধরে শৈলেন্দ্র সোনকার আর উর্মিলা ওরফে পিঙ্কিকে আটক করে। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করার পর শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলে আসল গল্প বেরিয়ে আসে। এই গল্পের শুরু 2021 সাল থেকে। আসলে খুন হওয়া ওই শিক্ষক রাজেশ কুমার একটি নতুন বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। তার স্কুলের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেখানে ওই শিক্ষক ভদ্রলোকটি তার বন্ধুদের মেসেজ করে বলেন, আমি একটা বাড়ি তৈরি করতে চাই, একজন ভালো আর্কিটেক্ট বা একজন ঠিকাদারের সন্ধান থাকলে জানাও। তখন হেমন্ত সোনকার নামে তার এক বন্ধু বলেন, ঠিক আছে, আমার শৈলেন্দ্র সোনকার নামে একজন ঠিকাদারের সাথে পরিচয় আছে, তার ফোন নাম্বার আমি তোমায় দিয়ে দেব, তুমি চাইলে বাড়ি তৈরির জন্য ওর সাথে যোগাযোগ করতে পারো। তারপর এই বাড়ি তৈরি করবার জন্য রাজেশ গৌতম ওই ঠিকাদার শৈলেন্দ্র সোনকারের সাথে যোগাযোগ করে। তাদের মধ্যে কথাবার্তা হয় এবং তিনি তাকে যে প্লটে বাড়ি তৈরি হবে সেই প্লটও দেখান। তারপরে শুরু হয় কাজ। এই কাজ শুরু হওয়ার পরেই রাজমিস্ত্রি নিজে চোখেই দেখছিলেন সেই স্বামী স্ত্রী অর্থাৎ পিঙ্কি আর ওই শিক্ষক রাজেশের মধ্যে একটা না একটা কারণ নিয়ে ঝগড়া লেগেই থাকত। এক এক সময় এমনও হতো যে স্বামী স্ত্রীর ঝগড়ার সময় ওই রাজমিস্ত্রি তার খরচের জন্য শিক্ষকের কাছে যদি টাকা চাইতে যেত তাকেও অপদস্থ হতে হতো এবং তাকে টাকাও দিতে চাইতো না। রোজ রোজ সে তাদের এই লড়াই দেখত। একদিন সে পিঙ্কিকে বলে, ম্যাডাম, আপনি তো শিক্ষিতা, আপনাকে দেখতেও এত সুন্দর, আপনি সংসারের সব কাজ করেন এবং সবার সাথে ভালোভাবে কথাও বলেন, কিন্তু আপনার স্বামী আপনাকে ভালোবাসে না কেন? কেন আপনার সাথে উনি এত খারাপ ব্যবহার করেন? এরপর থেকে মাঝে মাঝে পিঙ্কির সাথে সেই রাজমিস্ত্রির কথাবার্তা হতো। রাজমিস্ত্রির এই ধরনের সহানুভূতিপূর্ণ কথায় মহিলা রাজমিস্ত্রির প্রতি আকৃষ্ট হয়। রাজমিস্ত্রিও সুন্দরী পিঙ্কির প্রতি আকর্ষণ অনুভব করে এবং উভয়ই একে অপরের কাছাকাছি চলে আসে, যার ফলে শুরু হয় একটি অবৈধ সম্পর্ক। যখনই তারা সুযোগ পেত একে অপরের সাথে সময় কাটাত। পিঙ্কির স্বামী এবং 2 সন্তান যখন স্কুলে বেরিয়ে যেত সেই সময় সে বাড়িতে একাই থাকত, আর ওই সময় ওই রাজমিস্ত্রি তার ঘরে আসত। এইভাবে বেশ দীর্ঘ সময় কেটে যায়। তাদের এই অবৈধ সম্পর্ক চলতেই থাকে। 2023 সালের এপ্রিল মাস। একদিন ওই শিক্ষক রাজমিস্ত্রির সঙ্গে তার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এবং যখন সে তাদের সম্পর্কের কথা জানতে পারে তিনি ওই রাজমিস্ত্রির বাড়িতে আসা সম্পূর্ণ বন্ধ করে দেন। রাজমিস্ত্রি শৈলেন্দ্রকে সে সাফ জানিয়ে দেয় যে আজকের পর তুমি আর আমার বাড়ি আসবে না। তারপর থেকেই শিক্ষকের বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা চলতেই থাকে। পিঙ্কি ওই রাজমিস্ত্রি শৈলেন্দ্র সোনকারের সাথে যোগাযোগ করে দেখা করে এবং ওকে বলে যে কোনো উপায় আমার স্বামীকে পদ থেকে সরিয়ে দিতে হবে। সে অনেক কোটি টাকার মালিক, তার নামে 3 কোটি টাকার একটা বিমাও আছে। ও মরে গেলে সেই বিমার সব টাকাগুলো আমি পাব। তুমি কোনো একটা প্ল্যান করো যাতে তাকে আমাদের রাস্তা থেকে সারা জীবনের জন্য সরিয়ে ফেলা যায়। শৈলেন্দ্র সোনকার তখন তার এক খুড়তুতো ভাই যার নাম বিকাশ সোনকার, তাকে এই সমস্ত কথা এসে বলে এবং এও বলে যে একজন লোককে খুন করতে হবে, তুমি একটা উপায় করো, কিভাবে এই কাজটা করা যায়। বিকাশ সোনকার তখন বলে, ঠিক আছে, আমার এক বন্ধু আছে, আমি আগে তার সাথে কথা বলি। সে তখন এই সুমিত কাথারিয়ার সঙ্গে যোগাযোগ করে যে ওই ইকোস্পোর্ট গাড়িটি চালাচ্ছিল। তাকে সে সমস্ত কথা জানায় এবং সঙ্গে এও বলে যে একজন মানুষকে খুন করতে হবে। তখন এই গাড়ির ড্রাইভার সুমিত কাটারিয়া বলে যে 4 লাখ টাকা তাকে দিলে সে ওই শিক্ষককে খুন করতে রাজি আছে।
অগ্রিম টাকা দেওয়ার পর একটা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী তারা কাজ শুরু করে। শিক্ষক প্রতিদিন সকাল 6টার সময় মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে বের হতেন। 4 নভেম্বর সকালেও তিনি বাড়ি থেকে যখন বের হন, তার স্ত্রী পিঙ্কি ফোনে তার প্রেমিক শৈলেন্দ্রকে সে কথা জানিয়ে দেয়। শৈলেন্দ্র সেই খবর তার খুড়তুতো ভাই বিকাশকে জানায়, আর বিকাশ ওই গাড়ির ড্রাইভার সুমিত কাটারিয়াকে ফোন করে সেই খবরটি দিয়ে দেয়। সুমিত কাটারিয়া গাড়ি নিয়ে সেই রাস্তার সামনে দাঁড়িয়েছিল যে পথ দিয়ে শিক্ষক রোজ যেত, কারণ তারা আগে থেকেই সমস্ত খোঁজ খবর নিয়ে পুরো নিখুঁতভাবে এই প্ল্যানটা করেছিল। রাজেশ গৌতম যেই ওই ইকোস্পোর্ট গাড়িটির সামনে আসে, গাড়িটি এত জোরে তাকে ধাক্কা মারে যাতে এক ধাক্কাতেই সে একেবারে শেষ হয়ে যেতে পারে। কিন্তু তাকে ধাক্কা মারার পর গাড়িটি তার ভারসাম্য হারিয়ে ফেলে সামনের একটা পিলারে ধাক্কা মারে। সুমিতেতে খুব ভয় পেয়ে যায় এবং বিকাশকে ফোন করে বিস্ফোরণের কথা জানায়। রাজমিস্ত্রি শৈলেন্দ্র সোনকার শিক্ষকের স্ত্রী পিঙ্কিকে ফোন করে এই দুর্ঘটনার কথা জানায়, যা ইতিমধ্যেই পুলিশ কল ডিটেলস রেকর্ডে পেয়েছিল। এই ঘটনা যখন প্রকাশ পায়, মানুষ এটা বিশ্বাসই করতে পারেনি যে একজন স্ত্রী তার স্বামীর হত্যার জন্য এই ধরনের অভিনব পরিকল্পনা করতে পারে, এবং সেটাও খুব সঠিকভাবে। সেই শিক্ষকের ভাই যদি তার দাদাকে মেরে ফেলা হয়েছে সেই সন্দেহ প্রকাশ না করত, এবং একই সঙ্গে পিঙ্কি যে ভুল করে তার স্বামীর বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাহায্য না চাইত, তাহলে হয়তো এই মারাত্মক পরিকল্পনা কখনোই সামনে আসতো না। কোটি টাকার মালিক হওয়ার লোভে একজন স্ত্রী যে এই সমস্ত ষড়যন্ত্র করতে পারে, মানুষ সেটা বিশ্বাসই করতে পারছিল না। শৈলেন্দ্রর ভাই বিকাশ সোনকারকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কেন সাহায্য করেছিলে, সে তখন বলেছিল যে শৈলেন্দ্র তাকে বলেছিল, আমরা খুব তাড়াতাড়ি অনেক টাকা পাবো, আমরা কোটিপতি হতে যাচ্ছি, এরপর আমরা ব্যবসা করব, কোম্পানি খুলব, আর তাতে তোমাকে অংশীদার করে নেব। এই ভয়ানক কাণ্ড ঘটানোর জন্য উর্মিলা ওরফে পিঙ্কি, তার প্রেমিক শৈলেন্দ্র আর বিকাশকে তো সারা জীবন জেলে কাটাতে হবে। কিন্তু এখন প্রশ্ন একটাই, শিক্ষক আর পিঙ্কির যে 2টি সন্তান রয়েছে, তাদের কি হবে? কে তাদের দেখাশোনা করবে? কে তাদের যত্ন নেবে? কে তাদের ভালোভাবে বড় করে তুলবে? পুরো ঘটনাটা শোনার পর আপনারা কি বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষকে কি আরেকটু সচেতন, আরেকটু সহানুভূতিশীল হওয়া উচিত নয়? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার এই উপস্থাপনা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।